হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মন্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। আজ আমাদের আলোচনার বিষয় ভারতের ঐতিহাসিক সন্ধি এবং চুক্তি। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তোমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেলে সেখান থেকে দেখতে পাবে যে এই ভারতের ঐতিহাসিক সন্ধি এবং চুক্তি এই টপিকটা থেকে কিছু স্ট্যাটিক প্রশ্ন তোমাদের এসেছে। এই কারণে আজ আমি এই একটি ক্লাসের মাধ্যমে তোমাদের এই টপিকটিকে পুরো কভার করব। এই কারণে তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পাশে একটি খাতা পেন রাখবে, যেটা তোমার অজানা সেটা তুমি নোট ডাউন করতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব পুরন্দরের সন্ধি। প্রথমেই এই সন্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। এই সন্ধিটা আমরা দেখব পুরন্দরের সন্ধি, যেটি হয় কত সালে 1665, অর্থাৎ বক্সারের যুদ্ধের পরের বছর। অর্থাৎ আমরা জানি যে বক্সারের যুদ্ধ 1664 খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1665 খ্রিস্টাব্দে। আর এই সন্ধিটা কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? মুঘল সেনাপতি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, মুঘল সেনাপতি অম্বররাজ জয় সিংহ এবং শিবাজির মধ্যে। তাহলে তোমরা এটা দেখে রাখবে যে এই পুরন্দরের সন্ধি এটা একটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এখানে স্টার মার্ক করে দিলাম যে এই সন্ধিটা 1665 সালে মুঘল সেনাপতি অম্বররাজ জয় সিংহ এবং শিবাজির মধ্যে সংগঠিত হয়। এর পরবর্তী আমাদের কোয়েশ্চেন শালিমার চুক্তি। এই শালিমার চুক্তিটা কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? তোমরা বলবে 1739 সালে এই শালিমার চুক্তিটা হয়। কার কার মধ্যে? তৃতীয় মোহাম্মদ শাহ এবং নাদির শাহের মধ্যে এই শালিমার চুক্তি স্বাক্ষরিত হয়। এটা তুমি যদি না জেনে থাকো তবে নোট ডাউন করতে পারো যে 1739 সালে শালিমার চুক্তি স্বাক্ষরিত হয় তৃতীয় মোহাম্মদ শাহ এবং নাদিল শাহের মধ্যে। পরবর্তী চুক্তি অর্থাৎ আলীনগরের সন্ধি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সন্ধিটা আমাদের বাংলার নবাব সিরাজদৌল্লা এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয়। এই কারণে এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতেও আসে যে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়। তোমরা বলবে 1757 সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। কার কার মধ্যে? এটা তোমরা মাস্ট বি মনে রাখবে, সিরাজ উদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ, এই দুজনের মধ্যে এই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। আর নবাব সিরাজ উদ্দৌলা ছিলেন আমাদের বাংলা শেষ স্বাধীন নবাব। আর ওইদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবার আমাদের ঔরঙ্গাবাদের চুক্তি। ঔরঙ্গাবাদের চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গাবাদের চুক্তিটা স্বাক্ষরিত হয় 1763 সালে। তোমরা এটা দেখে রাখতে পারো। আর এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? নিজাম ও মারাঠাদের মধ্যে। এটা তোমরা দেখে রাখবে যে নিজাম এবং মারাঠাদের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়। তোমরা বলবে ঔরঙ্গাবাদের চুক্তি, যেটা হয় এই 1763 সালে। এর পরবর্তী আমাদের যে চুক্তিটা রয়েছে সেটা হলো কি এলাহাবাদের প্রথম সন্ধি। এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধি। এই কারণে আমি তোমাদের এখানে স্টার মার্ক করে দিই, তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। আর এই এলাহাবাদের প্রথম সন্ধিটা এটা স্বাক্ষরিত হয় 1765 সালে। কার কার মধ্যে? রবার্ট ক্লাইভ ও অযোধ্যার রাজা সুজা উদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়। এটা তোমরা দেখে রাখবে যে রবার্ট ক্লাইভ ও অযোধ্যার রাজা সুজা উদ্দৌলার মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1765 সালে। এর পরবর্তীকালে আমরা দেখব এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এলাহাবাদের দ্বিতীয় সন্ধিটা স্বাক্ষরিত হয় 1765 সালে। তাহলে তোমাদের এটা মনে থাকবে যে 1765 সালে এলাহাবাদের প্রথম সন্ধি এবং এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়। এই দ্বিতীয়টা স্বাক্ষরিত হয় রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মধ্যে। তাহলে এটা তোমরা দেখে রাখবে যে প্রথমটা স্বাক্ষরিত হয় অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে, এবং দ্বিতীয় এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় রবার্ট ক্লাইভ এবং বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মধ্যে। এর পরবর্তীকালে আমরা দেখব মাদ্রাজের সন্ধি। এই মাদ্রাজের সন্ধিটা কবে হয়? মাদ্রাজের সন্ধিটা হয় 1769 সালে। এই সালটাকে তোমরা মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধি। আর এই সন্ধিটা হয় কার কার মধ্যে? হায়দার আলী ও ইংরেজদের মধ্যে। এটা তোমরা দেখে রাখবে যে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়। তোমরা বলবে মাদ্রাজের সন্ধি, যেটা হয় 1769 সালে। এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো সুরাটের সন্ধি। এই সুরাটের সন্ধিটা হয় 1775 সালে। আর এই 1775 সালে সুরাটের সন্ধি কার কার মধ্যে সংঘটিত হয়?
মারাঠা শাসক রঘুনাথ রাও ও ইংরেজদের মধ্যে। এটাও তোমরা দেখে রাখবে, কেননা সেই সময় মারাঠারা খুবই পাওয়ারফুল ছিল। এই কারণে সুরটের সন্ধিটা স্বাক্ষরিত হয় 1765 সালে মারাঠা রঘুনাথ রাও এবং ইংরেজদের মধ্যে। এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো পুরন্দরের সন্ধি। আর এই পুরন্দরের সন্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই পুরন্দরের সন্ধিটা স্বাক্ষরিত হয় 1776 সালে। এটা তোমরা দেখে রাখবে যে 1776 সালে মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে এই সন্ধিটা স্বাক্ষরিত হয়, অর্থাৎ পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1776 সালে আর মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে। এরপরে আমরা দেখব সলবাইয়ের চুক্তি, যে সলবাইয়ের চুক্তি কাদের মধ্যে হয়। এই সলবাই চুক্তিটাও খুবই গুরুত্বপূর্ণ। সলবাইয়ের চুক্তিটা গুরুত্বপূর্ণ কেননা এই চুক্তির দ্বারাই আমরা দেখতে পাবো যে ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান অর্থাৎ সমাপ্তি ঘটে। এই কারণে সলবাইয়ের চুক্তিটা খুবই ভিভিআই, আমি এখানে তোমাদের ভিভিআই লিখে দিলাম, তোমরা এটা নোট ডাউন করতে পারো যে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, 1782 সালে। তোমরা এটা দেখে রাখবে যে 1782 সালে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে, মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হয়। আর এই যুদ্ধের মানে এই সলবাইয়ের চুক্তির দ্বারাই ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। তাহলে তোমরা এটা একটা কি পয়েন্ট জেনে রাখো যে ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে এই সলবাইয়ের চুক্তির মাধ্যমে। এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এটা পরীক্ষাতে আসে যে ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে, তোমরা বলবে এই সলবাইয়ের চুক্তির মাধ্যমে, অর্থাৎ যেটা ঘটে 1782 সালে। আর এই চুক্তির দ্বারাই ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয়, আর এটা হয় মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে। এর পরবর্তীকালে আমরা দেখব ম্যাঙ্গালোরের সন্ধি। আর এই ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 সালে। 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। এটা তোমরা দেখে রাখবে যে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় যে সালটা 1784। এরপরে আমরা দেখব শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। এটাও একটা গুরুত্বপূর্ণ সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। শ্রীরঙ্গপত্তনমের সন্ধিটা স্বাক্ষরিত হয় 1792 সালে। এটা তোমরা নোট করবে। এটাও স্বাক্ষরিত হয় টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। এই দুটো টিপু সুলতানের সঙ্গে যে ইংরেজদের সন্ধি হয়, একটা ম্যাঙ্গালোরের সন্ধি এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, এই সন্ধি দুটো তোমরা মাস্ট বি মনে রাখবে। এর পরবর্তী আমরা দেখব বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি হয় কত সালে, বেসিনের সন্ধি এই সন্ধিটা ঘটে 1802 সালে। আর এই সন্ধিটা হয় পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। এটা তোমরা এখান থেকে নোট করতে পারো যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়, তোমরা বলবে যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় যে সালটা 1802। তাহলে 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় পেশোয়া বাজিরাও অর্থাৎ পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। এবার আমরা দেখব দেওগাঁও সন্ধি। এই দেওগাঁও সন্ধিটা কত সালে হয়, 1803 সালে। দেওগাঁও সন্ধি এটা হয় 1803 সালে। কার কার মধ্যে, ভোসলে ও ব্রিটিশদের মধ্যে এই দেওগাঁও সন্ধিটা স্বাক্ষরিত হয়। এটা তোমরা দেখে রাখতে পারো। এর পরবর্তী যে সন্ধি সেটা হলো লাহোরের সন্ধি। এই লাহোরের সন্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি তোমাদের এখানে আগেই দুটো স্টার করে দিলাম। লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1806 সালে। কার কার মধ্যে, রঞ্জিত সিং এবং ইংরেজ সেনাপতিদের মধ্যে এই সন্ধিটা স্বাক্ষরিত হয়। এটা তোমরা খাতায় নোট ডাউন করবে যে লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়। এটা বিভিন্ন পরীক্ষাতে আসে যে 1806 সালে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয় রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। এর পরবর্তী আমরা দেখব অমৃতসরের সন্ধি। যে অমৃতসরের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়, অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809 সালে রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে এই অমৃতসরের সন্ধিটা স্বাক্ষরিত হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে অমৃতসরের সন্ধি, এই অমৃতসরের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়, রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে সালটা 1809। এটা তোমরা নোট ডাউন করে রাখবে, কেননা এটা বিভিন্ন সময় চলে আসে যে অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়, তোমরা বলবে 1809 সালে রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে। এর পরবর্তী আমরা দেখব সগৌলির সন্ধি। আর এটা খুবই একটা ফেমাস সন্ধি, এই কারণে এটা তোমরা মনে রাখবে যে
সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় 1816 সালে নেপাল রাজ অমর সিংহ থাপা এবং ইংরেজদের মধ্যে। এই নামটাকে তোমরা নোট করতে পারো যে নেপাল রাজ অর্থাৎ নেপালের শাসক অমর সিংহ থাপা এবং ইংরেজদের মধ্যে 1816 সালে এই সগৌলি সন্ধিটা স্বাক্ষরিত হয়। এটা তোমরা দেখে রাখবে। এর পরবর্তীকালে আমরা দেখব পুনা চুক্তি। এই পুনা চুক্তিটা হয় কত সালে? 1817 সালে। এটা বিভিন্ন এক্সামে এসেছে, এখানে আমি স্টার মার্ক করে দিলাম যে পুনা চুক্তি কবে হয়। তোমরা বলবে 1817 সালে পুনা চুক্তিটা হয়। কার কার মধ্যে? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশদের মধ্যে এই পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি, সালটা 1817। এরপরে মান্দাসরের চুক্তি। মান্দাসরের চুক্তি এটিও স্বাক্ষরিত হয় 1817 সালে। কার কার মধ্যে? হোলকার এবং ব্রিটিশদের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এটা তোমরা দেখে রাখতে পারো যে মান্দাসরের চুক্তি স্বাক্ষরিত হয় 1817 সালে হোলকার এবং ব্রিটিশদের মধ্যে। এরপরে আমরা দেখব ইয়ান্দাবুরের সন্ধি, যেটা স্বাক্ষরিত হয় 1826 সালে। ইয়ান্দাবুরের সন্ধি, এটা তোমরা দেখবে ইয়ান্দাবুরের সন্ধি স্বাক্ষরিত হয় 1826 সালে ব্রহ্মরাজ ও ইংরেজদের মধ্যে। কার কার মধ্যে? ব্রহ্মরাজ এবং ইংরেজদের মধ্যে 1826 সালে এই ইয়ান্দাবুরের সন্ধি স্বাক্ষরিত হয়। এরপরে আমরা দেখব লাহোরের চুক্তি। লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয় 1846 সালে। এটি ইঙ্গো শিখ যুদ্ধের অবসান ঘটায়। তাহলে আমরা দেখলাম যে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয় 1846 সালে, আর এই চুক্তির দ্বারা ইঙ্গো শিখ যুদ্ধের অবসান ঘটে। আর এবার আমরা শেষের যে 3টি চুক্তি দেখব, এটা তোমরা নোট করবে না জানলে, কেননা এই 3টি চুক্তি সব থেকে ভিভিআই কোয়েশ্চেন। যার মধ্যে প্রথমে লখনৌ চুক্তি। এই লখনৌ চুক্তি এটা হয় কত? 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, অর্থাৎ কংগ্রেসের শাসক বিজি তিলক এবং মুসলিম লীগের শাসক মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে এই লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে নরমপন্থীর এবং চরমপন্থীর আবার মিলন ঘটে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে লাহোরের লখনৌ চুক্তি হয় কত সালে? 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। কংগ্রেসের সেই সময় প্রেসিডেন্ট বিজি তিলক এবং মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে স্বাক্ষরিত হয় এই লখনৌ চুক্তি। আর এর ফলে এই লখনৌ চুক্তির ফলে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে আবার মিলন হয়। এর পরবর্তী আমরা দেখব গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তি মানে এই লখনৌ চুক্তিটা একটা ভিভিআই কোয়েশ্চেন, এজন্য এটা তুমি নোট করতে পারো। গান্ধী আরউইন চুক্তি এটিও একটা ভিভিআই কোয়েশ্চেন। আর এই চুক্তিটা হয় 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। এটা তোমরা দেখে রাখবে যে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। আর এই চুক্তির ফলে মহাত্মা গান্ধী ইংল্যান্ডের দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করতে রাজি হয়। এই কি পয়েন্টটা তোমরা নোট করতে পারো যে লর্ড আরউইনের সঙ্গে গান্ধীজির যে চুক্তি হয় সেটা আমরা বলি কি, এই গান্ধী আরউইন চুক্তির ফলে মহাত্মা গান্ধী ইংল্যান্ডের তৃতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করতে রাজি হয়। এই কারণে এই চুক্তিটা গুরুত্ব রয়েছে যে লর্ড আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তোমরা বলবে 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। এবং আজকের আমাদের শেষ কোয়েশ্চেন পুনা চুক্তি, খুবই একটি ভিভিআই কোয়েশ্চেন। আর এটি বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। এটা তোমরা না জানলে নোট করে রাখতে পারো যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। তাহলে আজ আমি তোমাদের এই একটি ক্লাসের মাধ্যমেই সকল গুরুত্বপূর্ণ সন্ধিগুলিকে কভার করলাম। আর এই সন্ধিগুলির কাদের মধ্যে হয় এবং কোন সালে সেটিও আমি উল্লেখ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমাদের ক্লাসটি অনেক হেল্পফুল হবে। এই কারণে তোমার ভালো লাগলে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিও এবং যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার এরকম একটি ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে।